বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় ত্বক ও চুলের যত্নে করণীয়। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ল্যাবেইড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইশরাত জাহান। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করতে পারেন চিকিৎসকের পরামর্শ নিতে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ইশরাত জাহান, কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চুল এবং ত্বকের যত্ন নিয়ে কথা বলতে চাই। প্রথমে একটু চুলের প্রসঙ্গেই আসতে চাই, যেহেতু অনেক মানুষের চুল পড়ে যায়। চুল কেন পড়ে এবং অনেক মানুষের চুল ভেঙে যায়। দেখা যাচ্ছে যে অল্প বয়সী বুড়োদের যেভাবে চুল হয়ে যায় ঠিক সেরকম চুল হয়। তো এসবের কারণ কি আসলে? চুল পড়ার তো অনেক কারণ আছে। প্রথমে যেটা হচ্ছে, চুল কিন্তু আমাদের বডির খুব এসেনশিয়াল একটা পার্ট। এটা আমাদের বডির টেম্পারেচার মেনটেন করে এবং স্কাল্প আমাদের ব্রেনের মধ্যে যে ইম্পর্ট্যান্ট অর্গানগুলো থাকে সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করে। তো চুল আমাদের বডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাট চুলের জন্য আমরা সেরকম কেয়ারটা আমরা নিই না, বা চুলে যে কোনো মেডিকেশন যখন আমরা ব্যবহার করি তখন আমরা কিন্তু ডক্টরের পরামর্শ নিই না। তো সেক্ষেত্রে দেখা যায় যে যেন তেন কেমিক্যালের ব্যবহার, আমাদের লাইফস্টাইল, আমাদের স্ট্রেস এবং আমাদের খাদ্যাভ্যাস সব কিছুর উপরেই কিন্তু চুলের স্বাস্থ্যটা ডিপেন্ড করে। আমরা ভাবি যে চুল, একটা শ্যাম্পু, একটা হেয়ার অয়েল, এগুলো মেখে চুলটাকে ভালো রাখা যাবে বা চুল পড়া প্রিভেন্ট করা যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ওই রকম না। এমনকি শ্যাম্পুগুলো তো লেখা থাকে যে হচ্ছে ড্যান্ড্রাফ ক্লিয়ার করবে যদি এই শ্যাম্পু ব্যবহার করা হয়, ড্যান্ড্রাফ ক্লিয়ার করবে এবং হচ্ছে হেয়ার ফল প্রিভেন্ট করবে, এরকম ক্লেম করা থাকে। যদিও কিছু কিছু শ্যাম্পু অবশ্যই ড্যান্ড্রাফ ক্লিয়ার করে, যেগুলোর মধ্যে কিটোকোনাজল থাকে, বাট হেয়ার ফল প্রিভেন্টে চুলের শ্যাম্পুর কোনো ভূমিকা নেই। হেয়ার ফলটা টোটালি হচ্ছে বডি ইন্টারনাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। একটা চুলের হেয়ার ফলিকলের মধ্যে যে নিউট্রিশনটা দরকার সেটা পুরোপুরি আসে হচ্ছে একজন মানুষ কিভাবে তার লাইফস্টাইল মেনটেন করে, কি খায়, তার বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন, তার বডিতে নিউট্রিয়েন্ট কেমন, ইলেকট্রোলাইটস কেমন, ইলেকট্রোলাইটস ব্যালেন্স ঠিকমতো আছে নাকি, সেগুলোর উপর ডিপেন্ড করে। সেগুলো থেকে একটা হেয়ার ফলিকলে নিউট্রিশন যায় এবং একটা হেয়ার ফলিকল যদি সেই পরিমাণ নিউট্রিশন পায় তখন দেখা যায় যে হেয়ারটা অনেক বেশি হেলদি হয় এবং হেয়ার ফল হয় না বা হেয়ার শেডিং হয় না। জি, আমার অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে একটু জানতে চাই, দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবে। চুল ভালো রাখার জন্য মানে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু বলবেন, যে এই খাবারটা খেলে চুলের জন্য ভালো? চুল ভালো রাখার জন্য সবচাইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যালেন্সড ডায়েটের মধ্যে থাকা। এখন সবাই যেটা করে যে কিটো ডায়েট, ক্রাশ ডায়েট বা যে কোনো ধরনের ডায়েট একেবারে খুব রাতারাতি ওয়েট রিডাকশন করতে চায়, ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকে না। সো সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যালেন্স ডায়েটে থাকা, প্রচুর পরিমাণে পানি পান করা, শাকসবজি বা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া খুবই ইম্পর্টেন্ট, এবং যতটা সম্ভব ফাস্ট ফুড অ্যাভয়েড করা এবং হচ্ছে যে সকল খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণ তেল বা চর্বি আছে সেগুলো অ্যাভয়েড করা। ফাইন। ভিটামিন ই, হ্যাঁ, অনেকেই এই ধরনের একটা তেল, অয়েল মাথায় ইউজ করে। তো এটা কি আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিংবা যদি এমনি কেউ ইউজ করে এটা কি ভালো কি না? অনেকেই খায়ও। জি, ভিটামিন ই খুবই ফেমাস হেয়ার ফল প্রিভেন্টের জন্য। সবাই ভাবে যে ভিটামিন ইটা খেলেই বুঝি হেয়ার ফল কমে যাবে, বাট ভিটামিন ই কিন্তু হেয়ার ফল প্রিভেন্টে সরাসরি কোনো ভূমিকা রাখে না, বা যেটা ক্যাপসুল সেটা হেয়ারের স্বাস্থ্যটাকে একটু ভালো রাখতে পারে, বা হেয়ার অয়েল যেটা করে যে হেয়ারটাকে ময়েশ্চার দেয়, যেটা আমরা ফেসে একটা ক্রিম মাখলে যেমন ফেসে ময়েশ্চার পাই, ঠিক তেমনি হেয়ারের স্বাস্থ্যটাকে ভালো রাখে, বাট হেয়ার ফল প্রিভেন্টে এগুলোর কিন্তু কোনো ভূমিকা নেই। হেয়ার ফল প্রিভেন্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে রুট কজে যেতে হবে, যে তার হেয়ার ফলটা কেন হচ্ছে, রুট কজে গিয়ে তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া আপনারা আসলে কিভাবে ট্রিটমেন্ট করেন? আপনাদের কাছে আসলে পেশেন্টরা কি কি প্রবলেম নিয়ে যায় আসলে হেয়ারের তো অনেকগুলো, একটা হেয়ারের লাইফ সাইকেলে অনেকগুলো স্টেজ থাকে। যেমন হচ্ছে একটা হেয়ারের শেডিং ফেজ থাকবে, একটা স্লিপিং স্টেজ থাকবে এবং একটা হচ্ছে গ্রোয়িং স্টেজ থাকবে। তো এখন যেটা হয় যে হেয়ারের যদি শেডিং ফেজটা বেড়ে যায় এবং গ্রোয়িং ফেজটা যদি কমে যায় তাহলে একজন মানুষ রিকগনাইজ করে যে তার হেয়ার ফল হচ্ছে। একজন মানুষের ডেইলি 100 থেকে 150 হেয়ার ফল হওয়া একেবারেই নর্মাল। এর চাইতে বেশি যদি হেয়ার ফল হয় তাহলে সেটাকে আমরা ডিজিজ হিসেবে ধরবো। এই ডিজিজটাকে অনেক সময় মেডিকেল টার্মে অ্যালোপেশিয়াও বলে থাকে। তো এটা জেনেটিক কারণে হতে পারে, যেমন অনেকের দেখা যায় যে ফ্যামিলিতে টাকের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে তার একটা অ্যালোপেশিয়া হতে পারে, যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া।
আবার অনেকের দেখা যায় যে লাইফ স্টাইলের মধ্যে অনেক বেশি স্ট্রেস থাকে, অনেক পরিশ্রম করতে হয়, অনেক টেনশনে থাকতে হয়, তো ওই স্ট্রেসটাতে তার হেয়ার ফল হবে। এছাড়াও যে কোনো ধরনের জ্বর বা যে কোনো ধরনের সার্জারির 6 মান্থ পরে কিন্তু হেয়ার ফল খুবই নর্মাল। অনেকের দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিকেশনে থাকে, যেমন হাইপার টেনশন, অ্যান্টিডিপ্রেসেন্ট, বিভিন্ন ধরনের মেডিকেশন যদি কেউ লং টার্মে থাকে সেক্ষেত্রে সেটার সাইড ইফেক্টে কিন্তু হেয়ার ফল হবে। হেয়ার ফলের আরেকটা মেইন রিজন হচ্ছে ড্যান্ড্রাফ। তো ড্যান্ড্রাফের খুশকি যদি ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হবে। আমি একটু খুশকি ট্রিটমেন্টে আসতে চাই, এবং এই যে হেয়ার ফল হচ্ছে, চুল পড়ে যাওয়া, এটা ট্রিটমেন্টটা কিভাবে করেন? খুশকি ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিটোকোনাজল যুক্ত যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ব্যবহার করা, এবং সেগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন শ্যাম্পুটা দিয়ে মাথা ধুয়ে ফেললে হবে না, এটা অ্যাটলিস্ট 5 মিনিট মাথায় রাখতে হবে, এরপর হচ্ছে চুলটা ধুতে হবে। এবং একটা কিটোকোনাজল যুক্ত যে শ্যাম্পুগুলো আছে এগুলো হচ্ছে টানা 3 মাস ব্যবহার করে যেতে হয়, তা না হলে ড্যান্ড্রাফ কিউর হয় না। এছাড়াও হচ্ছে ড্যান্ড্রাফটা কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, সো আপনাকে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল যে ড্রাগগুলো আছে সেগুলো সাথে খেতে হবে। তো সবকিছু মিলিয়ে ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট করলে তারপর ড্যান্ড্রাফটা ক্লিয়ার হয়। আর হেয়ার ফলের ক্ষেত্রে? হেয়ার ফলের ক্ষেত্রে হেয়ার ফল কিন্তু ড্যান্ড্রাফের সাথে রিলেটেড, যার মাথায় ড্যান্ড্রাফ থাকবে তার কিন্তু হেয়ার ফল হবে। তো সেক্ষেত্রে আপনার ড্যান্ড্রাফের ট্রিটমেন্টের পাশাপাশি হেয়ার ফলের ট্রিটমেন্ট একসাথে করতে হবে। ড্যান্ড্রাফের জন্য তাকে একটা শ্যাম্পু, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খেতে হবে, এবং হেয়ার ফল প্রিভেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বায়োটিন যুক্ত যে সাপ্লিমেন্টগুলো আছে, কোলাজেন যুক্ত সাপ্লিমেন্ট আছে, ভিটামিন ডি, এই সাপ্লিমেন্টগুলো পাশাপাশি খেতে হবে। তো এগুলো যখন একসাথে খায় তখন দেখা যায় যে হেয়ার ফলটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। বাট যে সকল হেয়ার ফল এই ধরনের মেডিকেশনেও যায় না, শ্যাম্পু, তারপর হচ্ছে ওরাল মেডিকেশন, কোনো কিছুতেই যাচ্ছে না, এবং তার একটা জেনেটিক হিস্ট্রিও আছে, হরমোনাল হিস্ট্রিও আছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউর আমরা সাজেস্ট করি। আচ্ছা, কৌতূহল থেকে জানার জন্য, অনেকেই মাথায় কখনোই তেল দেন না, অনেকেই তেল দিয়ে চুলের খুব যত্ন করেন। আমরা ছোটবেলায় দেখেছি যে অনেক মেয়েরা চুল বেঁধে বেঁধে তেল দিয়ে বড় করার ট্রাই করতো, মানে এটা কি আসলেই কার্যকরী? আমি ঠিক জানি না। জি, আসলে তেল যে চুলের জন্য একেবারেই উপকারী না এমনটা না। তেল যেটা করে যে সেটা আমাদের হেয়ারের যে হেলথ সেটাকে মেনটেন করে, হেয়ারটাকে একটা ময়েশ্চার দেয়, এবং হেয়ারের উপরে যে কেরাটিন লেয়ারটা থাকে সেটার বিল্ড আপে হেল্প করে। এছাড়াও কেউ যদি হট অয়েল মাসাজ নেয় সেক্ষেত্রে কিন্তু তার স্কাল্পের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। তো সেক্ষেত্রে বলা যায় যে চুলটাকে স্বাস্থ্যসম্মত রাখার জন্য হেয়ার অয়েল ইম্পর্ট্যান্ট, বাট এইটা হেয়ার ফল প্রিভেন্টে কোনো হেল্প করে না। আচ্ছা, আমি একটু স্কাল্পের বিষয়ে আসতে চাই। মানে স্কাল্প থেকেই তো ড্যান্ড্রাফ তৈরি হয়, মানে স্কাল্প যদি ভালো রাখতে হয় তাহলে আসলে কি করা উচিত? স্কাল্প থেকে ড্যান্ড্রাফ তৈরি হয়, ড্যান্ড্রাফটা আসলে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ড্যান্ড্রাফ দেখতে পাই, কিছু কিছু ড্যান্ড্রাফ আছে পাউডারি, একেবারে মাথায় হাত দিলে ঝরে যায়, আবার কিছু কিছু ড্যান্ড্রাফ আছে একেবারে দলা দলা, যেটা স্কাল্পের সাথে লেগে থাকে। তো এই সবগুলোই কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। যারা হচ্ছে দীর্ঘ সময় রোদে কাজ করে, মাথায় হেলমেট পরে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়, যেটা হচ্ছে ম্যালাসেজিয়া ফারফর নামে পরিচিত মেডিকেল টার্মে। তো এই ফাঙ্গাল ইনফেকশনটা যদি আপনি কিওর করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই হাইজিনগুলো মেনটেন করতে হবে, যে অতিরিক্ত পরিমাণ রোদে গেলে আপনার স্কাল্পটাকে বারবার ক্লিন করা, বা বাসায় গেলে শ্যাম্পু করা, কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু রেগুলার ব্যবহার করা, এই হাইজিনগুলো মেনটেন করতে হবে। এছাড়াও স্কাল্পের বেশ কিছু ডিজিজেও কিন্তু ড্যান্ড্রাফ হয়ে থাকে, যেমন হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এই ডিজিজগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা স্কাল্পের ড্যান্ড্রাফ দেখতে পাই। তো এই ডিজিজগুলোর ট্রিটমেন্ট কিন্তু একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয় তারপর নেওয়া হচ্ছে। যেমন কারো যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে তার ক্ষেত্রে কিন্তু কিটোকোনাজলযুক্ত শ্যাম্পুর পাশাপাশি ওরাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিতে হয়, এবং সেই সাথে বিভিন্ন ধরনের সলিউশন দিতে হয় যেগুলোর মধ্যে হালকা মাইল্ড পরিমাণে স্টেরয়েড থাকে। তো সেগুলো ব্যবহার করতে হয় একটা অল্প সময় মেয়াদি। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার ডিজিজটা অনেক তাড়াতাড়ি চলে যায়। আবার আরো প্রশ্ন রয়েছে, টেলিফোনে একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যার কথাটি জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি জিহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি। তো মানে আমার হচ্ছে রাতে ঠিকভাবে ঘুমানো হয় না, আর হচ্ছে মানে অনেক বেশি প্রেশার আছে, তো এই কারণে অনেক হেয়ার ফল হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন আবার 1-2 বছর পর যখন আবার
একটা রেগুলার লাইফে মানে ফিরে যাবো, হয়তো আমি 8 ঘন্টা ঘুমাবো, তখন মানে আমার চুলগুলো আমার আর ঘন্টা চলবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে উনি হচ্ছে রাতে ঘুম ওনার কম হয় জি জি এবং রাত জেগে পড়াশোনা করে এবং এ কারণে ওনার চুলও পড়ছে। মানে ঘুমটা আসলে চুল পড়ার সাথে সংশ্লিষ্ট কিনা, কিংবা ওনার আসলে কি করা উচিত? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্নের জন্য। তো আপনি যেটা হচ্ছে চুল পড়ার সাথে ঘুম খুবই রিলেটেড, বিশেষ করে রাতের ঘুমটা, কারণ রাতে আমাদের শরীরে সবগুলো ভালো হরমোন কাজ করে থাকে। আপনি যদি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমান, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে ভালো হরমোনগুলো কাজ করবে না। তো আপনি অবশ্যই রাতের বেলা ঘুমানোর চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার চুল পড়াটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও আপনার জন্য যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনার খাবার দাবারগুলোর মধ্যে আপনি বেশি পরিমাণে পানি পান করবেন এবং ফল ফ্রুটস খাবেন, এবং একটা বায়োটিন যুক্ত সাপ্লিমেন্ট আপনি রেগুলার খেতে পারেন। নিশ্চয়ই চুল নিয়ে আমাদের আরো কথা হবে। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা ত্বকের বিষয়টা নিয়েও আমরা আলোচনা করতে চাই। দর্শক, গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় ত্বক ও চুলের যত্নে করণীয়। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ল্যাব এইড হাসপাতাল ডার্মাটোলজি বিভাগ কনসালটেন্ট ডক্টর ইশরাত জাহান। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা একটু চুলের প্রসঙ্গটা শেষ করতে চাই খুব ছোট করে, তারপর ত্বকে আসতে চাই। সেটা হচ্ছে যে অনেকের চুল পেকে যায় খুব দ্রুত সময়ে, অনেকের আবার অনেকের অনেক দেরিতে চুল পাকে। এটার আসলে কারণ কি? এটার কারণ হচ্ছে জেনেটিক। অনেকের জেনেটিক কারণে তাড়াতাড়ি চুল পাকে, মানে বংশগত কারণে। আরেকটা কারণ হতে পারে যে ডায়েট। কারো খাদ্যাভ্যাসে যদি ভিটামিন B12 যুক্ত খাবার কম থাকে, সেক্ষেত্রে তার চুল অনেক তাড়াতাড়ি পাকবে। এছাড়াও হচ্ছে কেউ যদি চুলে অতিরিক্ত পরিমাণ কালার বা হেয়ারে যদি অতিরিক্ত পরিমাণ কেমিক্যাল ব্যবহার করে, সেক্ষেত্রে দেখা যায় যে হেয়ারের রুটে যে মেলানিনগুলো আছে সেগুলি মরে যায়, তখন তার চুল পাকা শুরু হয়। ও আচ্ছা, তাহলে হচ্ছে যে অতিরিক্ত কালার, কারণ অনেকের অল্প চুল পাকে কিন্তু সে অনবরত কালার করতেই থাকে, ব্ল্যাক কিংবা এবং দেখা যায় যে যাদের চুল পাকা না তারাও কিন্তু কালার করে। তো কালার করলে কিন্তু চুল পাকবে, কারণ কালার এক ধরনের ব্লিচিং এজেন্ট ব্যবহার করা হয়। ও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই এই প্রশ্নটা করে। ভিটামিন B12 আমি যদি বলি, এটা কি খাবারে, আমাদের দৈনন্দিন খাবারে কোনো কিছুতে কি আমরা পেতে জি, পারি? দৈনন্দিন খাবারের মধ্যে আমরা যদি মিট জাতীয়, রেড মিট জাতীয় খাবার, কলিজা, তারপর হচ্ছে কচুর লতি, তারপর হচ্ছে কচু জাতীয় যে খাবারগুলো আছে, মানে মাটির নিচের যে খাবারগুলো আছে, সেগুলো যদি আমরা খুব বেশি পরিমাণে খাই, তাহলে কিন্তু আমাদের চুল পাকাটা অনেক ডিলে হয়। ও নিশ্চয়ই দর্শকরা শুনে উপকৃত হয়েছেন নিশ্চয়ই। আমি একটু জানতে চাই, অনেকের সামনের দিকে টাক, কারো হচ্ছে মাথার মাঝখানে টাক, এইভাবে যে আসলে চুল পড়ে কারো, মানে এই বিষয়টা আসলে কেন হয়? অ্যাকচুয়ালি মেলদের ক্ষেত্রে হেয়ার বাল্ডনেসের যে প্যাটার্নটা সেটা শেপড হবে, মানে এই সাইড থেকে চুলটা টাক হওয়ার কথা। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পিছনের দিকেও রাউন্ডেড শেপে চুল পাকে, চুল খালি হয়। তো সেটা হচ্ছে যে অনেকের এই একটা ডিজিজ থাকে যেটাকে বলা হয় অ্যালোপেশিয়া অ্যারেটা। এই ডিজিজটাতে আমাদের বডি, আমাদের হেয়ারটাকে একটা ফরেন সাবস্টেন্স হিসেবে ক্রিয়েট করে। মানে আমাদের বডি ভাবে যে চুলটা আমাদের বডির জন্য একটা শত্রু, তো সে তার একটা ইমিউন সিস্টেম ক্রিয়েট করে যাতে চুলটা পড়ে যায়। তো তখন দেখা যায় যে স্কাল্পের বিভিন্ন জায়গা থেকেই চুল পড়ে। বাট যেটা হচ্ছে ন্যাচারাল বলনেস, সেটা সেই ক্ষেত্রে শেপটে চুল পাকবে, এই সাইড থেকে এবং এই সাইড থেকে চুল পড়বে। আর নারীদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে কখনোই শেপটে চুল পড়ে না বা টাক হয় না, চুল খালি হয় না। ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে সিথিটা, মাঝখানে যে সিথিটা করে, সেটা আস্তে আস্তে ফাঁকা হতে থাকে সামনের দিক থেকে। রাইট। মানে চুল পড়ার বিষয়গুলো তো আমরা আগেই আলোচনা করলাম, এই বিষয়টা একটু জানার ছিল। এখন আমরা ত্বকে একটু আসতে চাই। অনেকের ব্রণ নিয়ে খুবই ঝামেলায় পড়ে, মানে ব্রণটা আসলে কেন হয়? ব্রণটা তো খুবই কমন একটা প্রবলেম, বিশেষ করে টিনেজ থেকে ব্রণ, একটা দুইটা ব্রণ সবারই উঠে। তো ব্রণটা আসলে উঠে দেখা যায় যে সিবেশিয়াস, আমাদের যে সিবেশিয়াস ফলিকল থাকে, সেটাতে যদি এক্সেস পরিমাণ ওয়েল সিক্রেশন হয়, সেটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে সেখানে ব্রণ তৈরি হয়। ব্রণের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা যায় যে ব্রণের ট্রিটমেন্টটা যদি খুব আর্লি স্টেজে না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রণ খুব ট্রিটেবল একটা ডিজিজ এবং খুব সহজেই ব্রণ ভালো হয়ে যায়। বাট দেখা যায় যে পেশেন্টরা, যেহেতু এটা একটা অটো ডায়াগনোস ডিজিজ এবং সবারই একটা ধারণা থাকে যে টিনেজ বয়সে তো ব্রণ হবেই, তো সেক্ষেত্রে ব্রণের ট্রিটমেন্টটা নেয় না এবং সেক্ষেত্রে ঝামেলাটা হয় যে ব্রণের দাগ হয়ে যায় এবং ব্রণের গর্ত হয়ে যায়। এবং ব্রণের দাগ এবং ব্রণের গর্ত কিন্তু খুব সহজে যেতে চায় না। টিনেজ বয়সেই হয় নাকি যে কোনো বয়সেই হতে পারে? ব্রণ যে কোনো বয়সেই হয়, বাট সবচাইতে কমন টেন্ডেন্সি দেখা যায় হরমোনাল কারণে টিনেজ লাইফে ব্রণ হতে। রাইট, হ্যাঁ।
বাট এখন অ্যাডাল্ট টেকনিও খুবই কমন। ট্রিটমেন্টটা আসলে কি কি হওয়া উচিত? ব্রণের ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি খুবই মাইল্ড ব্রণ থাকে সেক্ষেত্রে একটা স্কিন কেয়ার রুটিন, সে সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করবে এবং টপিক্যাল কিছু ক্রিম ব্যবহার করবে। বাট এটা যদি খুব সিভিয়ার সিস্টিক পর্যায়ে, যেমন ফোড়ার মতো অনেকের ব্রণ হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওরাল অ্যান্টিবায়োটিক লাগে। আচ্ছা, সেক্ষেত্রে কি চিকিৎসকের শরণাপন্ন হতে সেক্ষেত্রে হবে? অবশ্যই আমার মনে হয় মাইল্ড একনি থাকা অবস্থাতেই যদি কেউ চিকিৎসকের শরণাপন্ন হয় সেক্ষেত্রে তার আর সিভিয়ার পর্যায়ে যাওয়া লাগে না, এবং ব্রণের থেকে যেই স্কার বা দাগ পড়ে সেগুলো তার ঝামেলা পোহাতে হয় কারণ না। অনেক সময় ব্রণ হয় বা নিজে নিজে ভালো হয়ে ব্রণ যায়। কিন্তু নিজে নিজে ভালো হয়, একেবারে ব্রণ নিজে নিজে ভালো হয়। ব্রণের ট্রিটমেন্ট না করলেও নিজে নিজে ভালো হয়, কিন্তু ঝামেলা হয় আমরা ব্রণে হাত দেই এবং এটা থেকে দাগ হয় এবং গর্ত হয়, কিন্তু এটা নিজে নিজে ভালো হবে না। কিন্তু হাত দেয় অনেক সময় তখনই, মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যখন সেটা বড় হয়ে যায় এবং মনে হয় যে ভেতরে কিছু একটা রয়েছে, তখন সেটা সে বের করে দেওয়ার ট্রাই করে। এটা কি উচিত? না, এটাই আমরা ভুল করি, যে এটা যখন বের করে দেওয়ার চেষ্টা করি তখন দেখা যায় যে আশেপাশে যে টিস্যুগুলো থাকে টিস্যুগুলো ইনজুর্ড হয়। ইনজুর্ড হওয়া থেকে সেখানে একটা খুবই ইম্পর্টেন্ট টিস্যু থাকে যেটাকে বলা হয় কোলাজেন। এখন কোলাজেনটা যখন ব্রেকডাউন হবে সেখানে কিন্তু একটা গর্ত তৈরি হবে। এই গর্ত আপনি হাজার মেডিসিন ব্যবহার করেন বা খান, কি কোনোভাবেই ফিল আপ হবে না। এটার জন্য তখন আবার অ্যাডভান্স প্রসিডিউরে যেতে হয়। কিন্তু আমি যদি ওটা না কিছু বের করে দিই তাহলে ওটা দাগ হয়ে যাবে না না, পরবর্তীতে? আপনি যদি এটা বের না করেন তাহলে এটা আস্তে আস্তে আমাদের বডির ইমিউন সিস্টেমই এই ব্রণটাকে ঠিক করে দিবে, এবং সেক্ষেত্রে যে দাগটা পড়বে সেটা অল্প কিছু দিনের মধ্যেই সেরে যাবে। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। চোখের নিচে অনেক সময় কালি হয়, এই চোখের নিচে কালি পড়ার কারণটা আসলে কি? চোখের নিচে কালি আমি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে মানে কালো হয়ে দেখেছি, যায়? জি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে জেনেটিক কারণে, বংশগত কারণে হয়। এছাড়াও রাত জাগা, স্ট্রেস এবং হচ্ছে ঠিক মতো নিজের যত্ন না নেওয়া, লাইফস্টাইল মেনটেন না করা, এগুলো হচ্ছে চোখের নিচে কালো দাগের কারণ। আচ্ছা, একজন দর্শক ফোন করেছিল কিন্তু আমরা সরাসরি ফোনটি নিতে পারিনি। মাথায় উকুন কেন হয় জিজ্ঞেস আচ্ছা, করেছেন। মাথায় উকুন হচ্ছে এক ধরনের, উকুন কিন্তু এক ধরনের প্যারাসাইট। তো এটা হচ্ছে আপনার বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে হচ্ছে যারা স্কুল গোয়িং থাকে তারা দেখা যায় যে তাদের ফ্রেন্ডসদের কাছ থেকে উকুন নিয়ে আসে। আবার অনেক সময় দেখা যায় যে খুব লো হাইজিন যারা মেনটেন করে, মাথায় নিয়মিত শ্যাম্পু করে না, তাদের ক্ষেত্রেও কিন্তু উকুন হতে পারে। তো উকুনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে। তো যেই শ্যাম্পুগুলো ব্যবহার করলে, যেমন পারমেথ্রিন যুক্ত বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে, এই শ্যাম্পুগুলো যদি স্কাল্পে ইউজ করে এবং ইউজ করে যদি কিছুক্ষণ রেখে দেয়, 1-2 ঘন্টা রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা একেবারেই কিউর হয়ে যায়। বাট ব্যাপারটা হচ্ছে যে একজন বাসার মধ্যে যদি একজনের মাথায় উকুন থাকে সেটা দেখা যায় যে স্প্রেড করে সবার মাথায় চলে যায়। তো তার মাথার উকুনটা ঠিক হলো, কিন্তু অন্যদের মাথায় যদি একটা উকুনও থাকে সেটা আবারও তার মাথায় আসবে। সেজন্য সবচেয়ে সহজ যেই ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে কারো মাথায়, বাসায় কারো মাথায় যদি উকুন হয়, সবার হচ্ছে উকুননাশক যে শ্যাম্পুগুলো আছে সেগুলো ব্যবহার করা। আমার কাছে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, সময় পাবো কিনা জানি না। চীন, এখানে অনেক সময় হ্যাঁ ডাবল চিন দেখা যায় যে মাংস জমে যায় কিংবা হচ্ছে একটু মোটা হয়ে জি যায়। জি জি এটা ডাবল চিন, যেটা আমাদের চিনের নিচে যে ফ্যাটটা জমে সেটাকে বলা হয় হচ্ছে ডাবল চিন। সো ডাবল চিনের ক্ষেত্রে আসলে ডাবল চিনটা আমরা অনেক সময় ডায়েট করে করতে চাই, ঠিক করতে চাই, বাট ডাবল চিন হচ্ছে ডায়েট করে কখনোই ঠিক হবে না। ঠিক হলেও এখানে দেখা যাবে যে চামড়াটা লুজ হয়ে ঝুলে থাকবে। তো ডাবল চিন রিডাকশনের জন্য আসলে অ্যাডভান্স প্রসিডিউরে যেতে হয়, যেমন আমরা বিভিন্ন ধরনের লেজার প্রসিডিউর করে থাকি বা বিভিন্ন ধরনের ইন্টারভেনশনে যাই, থ্রেড লিফট প্রসিডিউর করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে ডাবল চিনটা খুব সহজে রিডিউস হয়ে যায়। ব্রণ মানে এটা কি যাদের তৈলাক্ত ত্বক তাদের বেশি হয় না শুষ্ক ত্বকের? আচ্ছা, আমাদের একটা ধারণা হচ্ছে যে শুধুমাত্র তৈলাক্ত ত্বকে ব্রণ হয়, বাট ব্রণটা হচ্ছে শুষ্ক ত্বকেও হতে পারে। শুষ্ক ত্বকে হয় তখনই যখন হচ্ছে তার যেই সেবাসিয়াস ফলিকলগুলো থাকে সেগুলোতে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি থাকে। যেমন ফলিকলের যে ডাক্ট থাকে, ডাক্ট যদি খুব বেশি সরু হয় এবং এটা থেকে যদি প্রপার ওয়েল সিক্রেশন হতে না পারে এবং ওয়েলটা যদি ভিতরেই থেকে যায়, তখন সেটা ব্লক হয়ে অবশ্যই ব্রণ হবে। তো ড্রাই এবং ওয়েলি দুই ধরনের স্কিনে ব্রণ হয়, বাট ওয়েলি স্কিনে ব্রণের টেন্ডেন্সি বেশি, প্রবণতা বেশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। যে আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদের অনেক ধন্যবাদ। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।